আপনারা জানেন আজকে ঢাকায় খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটছে। যে মেট্রো রেলের যে বেয়ারিং প্যাড থাকে সেই বেয়ারিং প্যাড খুইলা রাস্তায় পড়ে গেছে এবং সেখানে পথচারী ছিলেন, পথচারীর গায়ে সেটা পড়ছে ভারী বেয়ারিং প্যাড এবং তাতে সেই পথচারীর মৃত্যু হয়েছে। আমি স্ক্রিনে যিনি মারা গেছেন সেই পথচারী যে ব্যক্তি তার স্ত্রী এবং সন্তানের একটা ছবি একটু দেখাইতে চাই দুইটা কারণে। যে আমরা এই জনবহুল শহরে থাকি এবং এই জনবহুল একটা দেশে থাকি, আমরা আসলে এত এত মৃত্যুর মধ্য দিয়ে যাই যেগুলোকে আমরা আবার মানে খুব সুন্দরভাবে অবকাঠামোগত মৃত্যু বলি, অবকাঠামোগত ত্রুটির কারণে মৃত্যু ইত্যাদি বলি। সেই মৃত্যুগুলোকে আমরা পুরোপুরি বুঝে উঠতে পারি না যতক্ষণ না পর্যন্ত আমরা সেই মৃত্যুটাকে পুরোপুরি উইটনেস করি। এই যে মানে যিনি মারা গেলেন, যে ব্যক্তি আজকে মারা গেলেন, তার স্ত্রী এবং তার সন্তান, সেই জায়গায় যদি আমরা নিজেকে না রাখি, যতক্ষণ পর্যন্ত আমরা সেই স্ত্রীর জায়গায় নিজেকে না রাখি বা সেই সন্তানের জায়গায় নিজেকে না রাখি, ততক্ষণ পর্যন্ত হয়তো আমরা ঠিক বুঝে উঠতে পারি না যে আসলে এত বড় একটা ঘটনা ঘটলো। দ্বিতীয়ত আমি এই ছবিটা যে কারণে দেখাইতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে মেট্রো রেল, আমাদের যে উন্নয়ন, আমাদের যে শহর আগায় যাচ্ছে, আমরা যে অনেক ধরনের উন্নতি ইত্যাদি সাধন করতেছি, এই জায়গাগুলোতে আমরা আসলে একটা বিষয় মিস করে যাই যে এত বড় মেট্রো রেল, এত মানুষের সুবিধা হইলো, এতে এত এত উন্নতি হইলো, এত ব্যবসায়িক অর্থনৈতিক লাভ ইত্যাদি হইলো, তার বিপরীতে আমরা যেন একজন মানুষের মৃত্যু তত গুরুত্বপূর্ণ না, মানে আমাদের এত উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে একটা দুইটা মৃত্যু যেন এটার সঙ্গে আমরা আসবেই, এটা যেন আমাদের মানে নিয়তি, এরকম একটা জিনিস আমরা ধইরা নেই। কিন্তু আমি যেটা খুব স্পষ্টভাবে বলতে চাই যে মানে আমাদের যত বড় মেট্রো রেলই হোক, যত বড় ঘটনাই হোক, তাতে যত অর্থনৈতিক উন্নতি ইত্যাদি সাধন হোক না কেন, একজন মানুষের জীবনের তুলনায় সেটা বড় না। আমাদের রাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা মানুষের মৃত্যু বা মানুষের জীবন আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে না। আমাদের কাছে মানুষের জীবন যে কোনো সময় সেটা বিয়োগ হয়ে গেলেও মানে আমরা ধরে নিতে পারি যে এরকম ঘটনা যেন ঘটতেই পারে, আমরা এরকম একটা মৃত্যুকে একটা স্বাভাবিক জায়গায় বিবেচনা করে ফেলি। আমাদের যেটা খুবই মানে রাষ্ট্রীয়ভাবে যে আলাপটা খুবই করা দরকার যে একজন মানুষের মৃত্যু যে আসলে মৃত্যু এবং একজন মানুষের জীবনের কাছে যে একটা পুরা মেট্রো রেল আসলে কিছু না, এই জিনিসটা আমাদের বোঝা দরকার এবং আমাদের মানে সেন্সিটিভিটি, আমাদের সংবেদনশীলতার মধ্যে সেই জায়গাটা একটু নিয়ে আসা দরকার। যাই হোক, আজকে যেই ঘটনাটা ঘটলো যে মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুইলা রাস্তায় পড়ে গেছে, এই যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু দ্বিতীয়বার ঘটছে। আজকে যেই ঘটনাটা ঘটছে এটা দ্বিতীয়বার ঘটছে এবং দ্বিতীয়বার ঘটার ফলে আজকে একজন মানুষ মারা গেছেন। গত বছরের 18 সেপ্টেম্বরও এই ধরনের একটা ঘটনা ঘটছিল, বেয়ারিং প্যাড খুইলা পড়ে গেছিলো এবং এই বেয়ারিং প্যাড জনিত সমস্যা আসলে মেট্রো রেল যখন শুরু হয় তখন থেকেই আসলে আলাপটা শুরু হয়ে গেছিলো। আপনাদের আমি একটা নিউজ দেখলাম, আজকেই দেখলাম, আগেও সম্ভবত পড়ছিলাম, 2020 সালের একটা বণিক বার্তার রিপোর্ট, সেখানে দেখতে পাইছি যে 2020 সালে এই বেয়ারিং প্যাডগুলার মান ইত্যাদি নিয়ে আলাপ আলোচনা উঠছিল। বুয়েট বা এই ধরনের কোনো প্রকৌশলীরা এই ব্যাপারে জানাইছিল যে এইগুলো আসলে মানসম্মত না, ফলে এগুলো বদলানো হবে। তো সেখানে তখন সেই রিপোর্টে আমি দেখতে পাইলাম যে অনেকটা জায়গা এই বেয়ারিং প্যাডগুলো আসলে তখন বসানো হয়ে গেছিল। তারপরে বুয়েটের প্রকৌশলীরা সেখানে একটা উদ্বেগ জানাইছেন, তারপরে সেগুলো পরিবর্তনের ব্যাপারে আলাপ হয়েছে। তো আমরা কিন্তু আসলে বলতে পারি না যে পরবর্তীতে আসলে যে বেয়ারিং প্যাডগুলো লাগানো হইলো সেগুলো কি আসলে ত্রুটিহীন ছিল কিনা। গত বছরের যেই ঘটনা, গত বছরের 18 সেপ্টেম্বরের যেই ঘটনা এবং আজকের যেই ঘটনা, আজকে যে দ্বিতীয়বারের মতো ঘটনাটা ঘটলো, এতে প্রমাণিত হয় যে ঢাকার এই মেট্রো রেলের যে বেয়ারিং প্যাড বা এগুলা যে যাই আসে না কেন, এগুলো আসলে ত্রুটিহীন না এবং এইটা নিয়ে আমাদের বর্তমান সরকারের আসলে তেমন কোনো মাথা ব্যথা নাই। বেয়ারিং প্যাড জিনিসটা হইল যে আপনারা জানেন নিশ্চয়ই যে আমাদের ওই যে মেট্রো রেলের যে মানে সড়কটা থাকে, সেই সড়কের নিচে তো ওই যে পিলারগুলো থাকে, তো পিলারের উপরে যে উড়াল পথটা থাকে, তো ওইখানে যেন একটা মানে চাপটা সরাসরি পিলারের উপর না পড়ে, সেই কারণে এই রাবারের এই বেয়ারিং প্যাডগুলা বসাইতে হয়। তো এইগুলার ব্যাপক ওজন থাকে। তো এখন ঢাকার যে মেট্রো রেল যেগুলো এক্সিস্টিং মেট্রো রেল, সেখানে আমি দেখলাম যে 600-র মতো পিলার আছে। তো 600 পিলারের প্রতিটা পিলারে যদি 4টা কইরা এই বেয়ারিং প্যাড থাকে, তো সারা ঢাকায় অলমোস্ট 2400 বেয়ারিং প্যাড আছে। তো আমার কথা হচ্ছে যে গত বছরের 18 সেপ্টেম্বরে যখন এই ঘটনাটা ঘটলো, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই তো ঘটনাটা ঘটছে। তো
এই যে ঘটনাটা ঘটলো তখন কেন আমাদের সরকার আলাপ আলোচনা করলো না এবং বিষয়টাকে সিরিয়াসলি নিল না, এবং এই 2400 বা 2500 যে বেয়ারিং প্যাড আছে এগুলাকে একেবারে ম্যানুয়ালি প্রতিটা চেক করলো না। অনেকেই যেভাবে একটা দায় মুক্তির একটা সুর খুঁজে, আমি দেখলাম যে অলরেডি ফাউজুল কবির খান সেখানে গিয়া একটা বিরাট বাণী দিয়ে দিচ্ছেন যে পথচারী মারা গেছে তাকে 5 লাখ টাকা দিয়ে দিবেন। মানুষ আসলে কত মানে ইনসেনসিটিভ হয় সেগুলো হচ্ছে আমাদের এই মন্ত্রী এগুলোরে দেখলে বোঝা যায়। মানে আপনি এই জায়গায় 5 লাখ টাকার আলাপটা তুলবেন কেন? মানে আপনার তো লজ্জা বলেও তো একটা জিনিস আছে। মানে আপনি এত বড় একটা ঘটনা ঘটাইছেন, গত বছরের 18 সেপ্টেম্বর যে ঘটনাটা ঘটছে আপনার দায়িত্ব ছিল সেই প্রতিটা বেয়ারিং প্যাড 2400 বেয়ারিং প্যাড ম্যানুয়ালি চেক করা, এবং ম্যানুয়ালি যদি সেখানে কোনো ত্রুটি আপনি পান তাইলে সেখানে একটা আলটিমেট সলিউশন বের করা। দরকারে 1 মাস আপনি মেট্রো রেল বন্ধ রাখেন, কিচ্ছু যায় আসে না, কিন্তু একজন মানুষের জীবন তো তার চেয়ে অনেক বড়। যাই হোক, তো এই যে দ্বিতীয়বারের মতো ঘটনাটা ঘটলো, একই ঘটনা যে দ্বিতীয়বার ঘটলো, এতে করে আমি মনে করি যে এখনই সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংশ্লিষ্ট বিষয়াশয় যারা এখানে কাজগুলোর সঙ্গে সংযুক্ত, ঠিকাদারি প্রতিষ্ঠান এবং অন্যান্য যারাই আছে না কেন তাদের এখানে দায় নিতে হবে এবং বিষয়টাকে এখনই সমাধান করতে হবে। দরকারে আপনি 10 দিন 2 সপ্তাহ মেট্রো রেল বন্ধ রাখেন, কিন্তু যে সমাধানটা আপনি করতে পারতেছেন না সেই সমাধানটা আপনার এনি সামহাও বাইর করে নিয়ে আসতে হবে। আমি একটা প্রতিবেদনে পড়লাম যে এই বেয়ারিং প্যাডগুলো অ্যাকচুয়ালি নাট বল্টু দিয়া লাগানো হয় না, এগুলো এক ধরনের প্রেশারের উপর বা ওই ওজনের উপরই থাকে। ফলে আপনি যখন সিস্টেমটা এইরকমই রাখছেন, নাট বল্টু দিয়ে জিনিসটা সেট করার উপায় নাই, ফলে আপনার অন্য একটা উপায় নিশ্চয়ই এখানে বাইর করতে হবে। 2 দিন পরে পরে একটা বেয়ারিং প্যাড খুলে পড়ে যাবে, এবং আপনার যখন এটা পড়ে যাওয়া ধরছে তো আপনার তো পুরা নকশার মধ্যেই নানা ধরনের ত্রুটি নিশ্চয়ই আছে, যে কারণে জিনিসগুলো বারবার জায়গা থেকে সরে যাচ্ছে। এরকম 2400 বেয়ারিং প্যাডের মধ্যে আপনার তো ম্যানুয়ালি চেক করতে হবে কোনটা কত পার্সেন্ট সইরা আছে, কোনটা মানে 2 দিন পরে পড়বে, কোনটা 3 দিন পরে পড়বে, এগুলো আপনার এখনই চেক করতে হবে। আমি আলাবার বেশি লম্বা করব না, তবে মেট্রো রেলের প্রসঙ্গটা উঠে আসাতে এবং এই মেট্রো রেলের আজকের ঘটনার ফলে এর সঙ্গে সংশ্লিষ্ট কিছু আলাপ হয়তো উঠে আসতে পারে, সেই জায়গা থেকে আরেকটা বিষয় উত্থাপন করে আমি আলাপটা শেষ করব। আমি মানে আজকে বা গতকালকে একটা কোনো অনুষ্ঠানে আমাদের যে ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ তার একটা মন্তব্য শুনলাম। মন্তব্যটা হইতে পারে যে খুবই মানে খারাপ একটা কথা বলছেন, কিন্তু তিনি যে কথাটা বলছেন সেই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে কিছুদিন আগে মাইলস্টোনে যেমন বিমান পড়ছে সেই বিমানটা আসলে পড়া উচিত ছিল সচিবালয়ের উপরে। কথাটা শুনতে অনেক খারাপ শোনা যাইতে পারে, কথাটা এরকম শোনা যাইতে পারে যে মাইলস্টোনে শিশুরা না মইরা এই সচিবগুলা মারা গেলে ভালো হইতো, ইত্যাদি ইত্যাদি আমরা অনেক অর্থ এখানে বাইর করতে পারি। কিন্তু এই কথার মধ্যে একটা গুরু সত্য আছে। সত্যের জায়গাটা হইল যে আপনার দেশে বা আপনার মানে রাষ্ট্রে যদি অবকাঠামোগত ত্রুটি যদি বাধ্যতামূলক হয় বা আবশ্যিক হয়, মানে হবেই, মানে আপনি যদি এই অবকাঠামোগত মৃত্যুগুলা নাই শেষ করতে পারেন তাইলে যারা এই অবকাঠামোগত মৃত্যুর জন্য দায়ী তাদেরই তো মৃত্যু আসলে হওয়া উচিত। মানে আপনি অবকাঠামোগত মানে দায়গুলো আপনি আসলে এই অবকাঠামোগত ভুলভ্রান্তিগুলো করবেন, আপনি আসলে এখান থেকে চুরি চামারি যা যা আছে সব করবেন, আপনি পয়সা খাবেন, আপনার পোলামাইয়াদেরকে এইসব বিদেশে পাঠাইবেন কারি টাকা দিয়ে, আপনি হচ্ছে ডাবল পাসপোর্ট নেবেন, আপনারা ধরা যাবে না দ্বৈত নাগরিকত্ব নিয়ে আপনি সচিব হবেন, এই হবেন সেই হবেন। কিন্তু আপনার ভুলের কারণে যখন কোনো দুর্ঘটনা হবে তখন আবার আপনি মরবেন না, মরবো আমরা, সেটা তো আসলে হয় না। ফলে হাসনাত আব্দুল্লাহ যে কথাটা বলছেন, কথাটা শুনতে অনেক খারাপ শোনাইলেও এটাই কিন্তু একটা বাস্তবতা যে আমাদের দেশে যে অবকাঠামোগত যে মৃত্যুগুলো আছে এই মৃত্যুগুলো আসলে সবার আগে এই সচিবালয়ের লোকদের এটার ভিতর দিয়ে ঢুইকে আসলে আমাদের মধ্যে আসা উচিত। প্রথমে তাদের মরা উচিত, তারপরে না হয় আমরা মরতে পারি। দেখেন এই মুহূর্তেও যে আলাপটা বাজারে চলতেছে যে আমাদের মেট্রো রেলের পরবর্তী যে 2টা রুট চালু করা হবে বা কাজ শুরু করা হবে সেগুলোর জন্য আসলে আমাদের যে অর্থ বরাদ্দ ছিল বা যে প্রাক্কলন ছিল সেটার থেকে প্রায় দ্বিগুণের মতো খরচ পড়বে। অলরেডি এসব আলাপ আলোচনা শুরু হয়ে গেছে। কেন এইসব আলাপ আলোচনা শুরু হয়েছে তাকে আমরা বুঝি না। মানে যেই প্রজেক্টে 90,000 কোটি টাকা লাগবে সেটা এখন শুনতে পাচ্ছি প্রায় দ্বিগুণ ইত্যাদি লাগবে, এবং আমরা যেই মেট্রো রেল অলরেডি বানাইছি সেটাও পৃথিবীর অন্যান্য সব দেশে মেট্রো রেলের তুলনায় অনেক বেশি খরচ। এগুলো কে কার পকেটে গেছে সেটা তো আমাদের বোঝার বোধগম্যের বাইরে না। এই যে সচিবালয়ে বৈশা যেই সব চোর বাটপারেরা এই যে জাপানি সংস্থা জাইকারে এই জায়গায় নিয়ে আসছে এবং জাইকার সঙ্গে পুরা সিস্টেমটা
চুক্তিটা এমনভাবে দাঁড় করাইছে যে এখানে আর কোনো দরপত্র, জাপানি সংস্থা বাদে আর কোনো দরপত্র এখানে আসবে না। এর জন্য তারা জাপানি জাইকার কাছে কত টাকা খাইছে এবং অন্যান্য দরপত্র অনুষ্ঠানে মানে যারা মানে শরিকদার ছিল তাদের কাছে কত টাকা খাইছে এবং দেশের যেসব চালান ফালান দিয়ে আরও যত টাকা খাইছে, এই সব টাকা খাওয়া খাবির যে ফাইনাল আউটপুট, সে আউটপুট হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বড় বিলাসবহুল বা সবচেয়ে ব্যয়বহুল মেট্রো আমরা চালাই এবং আমাদের অন্য যে 2টা রুট হবে সেগুলো হবে আগের চেয়ে আরও 2 গুণ 3 গুণ। ফলে এই যে সচিবালয়ে বৈশা এইসব চোরবাটপাটরা এরকম পয়সা খাচ্ছে, একের পর এক প্রজেক্ট বানাচ্ছে এবং ফাইনালি যখন আমাদের আবার এই ধরনের তাদের এইসব ঠিকাদারি 2 নাম্বারই, তাদের এইসব পুরা প্রজেক্টের মধ্যে নানা ধরনের গাফিলতি এই সেই মিলায়া ফাইনালি যখন আমাদের আবার মরতে হচ্ছে, তখন আবার তারা খুব সুন্দরভাবে এই সেই বলে যে কোনোভাবে কাটায় দিচ্ছে। এবং আমাদের পত্রিকাগুলো আপনি দেখবেন যে এইগুলো নিয়ে কোনো রিপোর্ট ইত্যাদি হয় না। আমি যে কারণে এই আলাপটা তুললাম, দেখেন আমাদের অনেক কিছু হইলো, আমরা জুলাই গণঅভ্যুত্থান করলাম, ইত্যাদি কত কিছু করলাম, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা সচিবালয়ে কেন কোনো ধরনের সচিবালয় নিয়ে একটা আলাপ তুলতে পারলাম না? যেই চোর বাটপারেরা গত 15 বছর বা আরও বেশি, গত 30-40 বছর ধরে এই দেশের পুরা উন্নয়নের নামে শেষ করে দিছে, সেই লোকগুলাকে আমরা এখনও সচিবালয়ে বৈশা পালতেছি কেন? আমাদের তো আমরা তাদেরকে ছাড়া আমরা রাষ্ট্র চালাইতে পারবো না, এই আলাপটা কেন আমরা তুলতে পারি না? আমি একটা সিম্পল কোশ্চেন দিয়ে আমি আমার আলাপ শেষ করতে চাই। সেটা হচ্ছে যে একটা নির্বাচিত সরকার আসবে, আমরা জানি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু যেটা খুবই দুঃখের কথা সেটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় আমাদের যে আমলাতন্ত্রের যে বিকার, আমলাদের হাতে আমাদের রাষ্ট্রের সকল শক্তি যেভাবে নিহিত, দুর্নীতি, চুরি, বাটপারি সব কিছু তাদের হাতে যেভাবে নিহিত, সেই প্রসেস থেকে আমরা আসলে বের হইতে পারি নাই। ফলে আগামীতে যেই সরকারই আসুক, সেই পলিটিশিয়ানদের কাছে আমার জিজ্ঞাসা, আমাদের জানতে চাওয়া যে তাদের সঙ্গে এই আমলাদের সেই কোলাবোরেশন আসলে কোন জায়গায় গিয়ে ঠেকবে। যদি আগামী সরকার বিএনপি আসে, তো বিএনপির কাছে আমাদের কিন্তু এই কোশ্চেন থাকবে যে সচিবালয়ের এইসব চোর বাটপারদের সঙ্গে মিল্লা আপনারা মন্ত্রী মিনিস্টার হইয়া আগামীতেও কি একই রকম হাসিনার মতো এইসব উন্নয়ন বাটপারি কইরা যাবেন, নাকি বাংলাদেশের একটা পরিবর্তনের দিকে আপনাদের ইচ্ছা আছে? যদি ইচ্ছা থাকে সেটা এখন থেকে আপনাদের আলাপে নিয়ে আসা উচিত। বাংলাদেশের মানুষ আমলাদের যে দুর্বৃত্তপনা সেটার ব্যাপারে বিরক্ত, বাংলাদেশের মানুষ আমলাদের থেকে মুক্তি চায় এবং বাংলাদেশের মানুষ আপনাদের কাছ থেকে একটা ফাইনাল আলাপ দেখতে চায় যে বাংলাদেশের রাজনীতিবিদরা আসলে এই সচিবালয়, এই সচিবদের ব্যাপারে কি তাদের মানে অবস্থান। আপনারা যদি একই কাজ করেন হয়তো আপনারা অনেক দুর্নীতি ইত্যাদি করতে পারবেন, কিন্তু যেটা মনে রাখা ভালো যে আগের যে বাস্তবতা, সেই বাস্তবতার একটা মৌলিক পরিবর্তন ঘটছে। সোশ্যাল মিডিয়া বলেন, তরুণরা বলেন, ইয়াং জেনারেশন বলেন, জেনারেশন জি বলেন, আপনাদের সেই হাসিনা আমলের সেই চুরি বাটপারি আমাদের সঙ্গে মিল্লা পলিটিশিয়ানরা মেট্রো রেল বানাইবেন আর পয়সা খাইবেন, সেই যে সুযোগ বা যে স্বপ্ন সেগুলো সম্ভবত বাস্তবায়ন হবে না। ফলে আমি বলবো যে আপনাদের আগের থেকে বিষয়টা ভাবা দরকার এবং বাংলাদেশের মানুষ যা চায় বা আমাদের যা দরকার সেই বিষয়ে আপনাদের মানে প্রোডাক্টিভ আলাপ আলোচনা এখনই শুরু করা দরকার।